হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব WBPSC ক্লার্কশিপের 2 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলি এখানে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে খুব বেশি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। আর তোমাদের যদি এই অঙ্কগুলির পিডিএফের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে পিডিএফ দেওয়া হয়। তো প্রথম অঙ্ক দেখো 71 থেকে শুরু হবে। অঙ্কটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটি উৎপাদক 123। তো এই যে বলেছে একটি উৎপাদক 123, এর মানে কি 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সেটা অবশ্যই 123 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একের পিঠে 4টে শূন্য, তাহলে তো 5 অঙ্ক হলো। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা অঙ্ক হলো 123 দ্বারা বিভাজ্য। তাহলে 123কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 984 হলো। এবার বিয়োগ করলে এখানে থাকছে 6 আর এখানে থাকছে 1, 1 6 0, 160 থাকছে। এবার 123কে 1 দিয়ে যাবে, 1 2 3। দেখো 160 থেকে 123 বিয়োগ করলে আমরা পাবো 37। তার মানে কি এই 37-এর সঙ্গে আরও কত যোগ হলে 123 দ্বারা ভাগ যেত? তাহলে দেখো 123 থেকে যদি আমরা 123 থেকে যদি 37 বিয়োগ করি কত হবে? 7 আর 6 13, আর এদিকে থাকলো 8, 86। এখানে যদি 37 না হয়ে 37 যোগ 86 123 হতো, তখন কিন্তু ভাগ যেত। 123 1কে 123 তখন যেত, কিন্তু এখন যাচ্ছে না, এটাও 1 নয়। তাহলে এখানে 37 থাকলো। এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যাটা কী ধরেছিলাম, 1-এর পরে 4টে শূন্য, আর কত যোগ করলে ভাগ যেত? 86। তাহলে আরও 86 যোগ করে দেবো এর সঙ্গে, 2টো শূন্য 86, এটাই উত্তর। এরপরে 72-টা দেখো, দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 4 গুণ। লসাগু এবং গসাগুর যোগফল 125 আর একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত? তো দেখো এর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্রটা আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, এটা হচ্ছে সূত্র। এবার দেখো প্রথমের লাইনটা, দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 4 গুণ। তার মানে কি গসাগু যদি 1 হয় লসাগু হবে 4, এটাই তো বলছে দুটি সংখ্যার লসাগু গসাগুর 4 গুণ, গসাগুর 4 গুণ গুণ 4, এটাই বলেছে। তাহলে এটা 1 হলো, এটা 4 হলো। পরের লাইনে দেখো, এবং গসাগুর যোগফল 125 আর একটি সংখ্যা 100, মানে লসাগু আর গসাগুর যোগফল 125 আর একটি সংখ্যা 100। এই যে মাঝখানে লাইনটা বলেছে যে লসাগু আর গসাগুর যোগফল 125, এই লাইনটাকে স্কিপ করে রাখো এখন। এর পরের লাইনে দেখো একটি সংখ্যা 100, তাহলে একটি সংখ্যা আমরা 100 ধরলাম, অপর সংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখো কাটাকাটি যাবে, 4 25 100। সরি, এখানে একটু সমস্যা হয়েছে, এই লাইনটা এখানে হবে না। দেখো খুব সহজে হয়ে যাবে, লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে আমাকে প্রথমে লসাগু আর গসাগুটা বের করতে হবে। এখানে দেখো দ্বিতীয় লাইনে বলেছে লসাগু এবং গসাগুর যোগফল 125। তাহলে গসাগু যদি x ধরি আর লসাগু যদি ধরি 4x, তাহলে তো 4 গুণ হলো। এদের যোগফল আমাকে বলে দিয়েছে 125। তাহলে এখানে x সমান কত হবে? 4x আর একটা x 5x। তাহলে 125/5 মানে 25 হলো একটা, এক্সের মান পেলাম 25। এবার এক্সটা আমরা কী ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম গসাগু, তার মানে গসাগু পেলাম 25 আর লসাগু 25 গুণ 4, 4 25 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা হলো লসাগু, এটা হলো গসাগু, আর একটি সংখ্যা বলা আছে 100। তাহলে দেখো লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা 100 ইন্টু অপর সংখ্যা, আর অপর সংখ্যাটাই বের করতে বলেছে। তাহলে এই 100 কেটে গেল, অপর সংখ্যা হলো 25, এটাই উত্তর, অপর সংখ্যা 25। অপশন বি সঠিক উত্তর। তো এরপরে দেখো খুবই সহজ সরল একটা, আগের দিনও ছিল, তো এর নিয়ম হচ্ছে শেষের দিক থেকে করা, মানে প্রথমে এইটুকুর কাজ হবে। 1 যোগ 1/2 যোগ করলে কত হবে? 3/2।
তার মানে এখানে 3/2 হবে। এই 1 যোগ 1/2 এর বদলে এখানে হবে 3/2। আর ওপরে 1 আছে, তার মানে এটা উল্টে যাবে, 3/2টা 2/3 হয়ে যাবে। তাহলে কী হবে আসলে 1 যোগ 2/3 এটা হবে। তাহলে এখানে যদি যোগ করি, নিচে 1 আছে, 3 1 3 আর 2 5, 5/3, 5/3 হচ্ছে সঠিক উত্তর। অপশান ডি সঠিক উত্তর। এরপরে দেখো 74-এরটা। তো এটা একটা সরলটা করার একটা নিয়ম হচ্ছে, খুবই সহজ নিয়ম। দেখো প্রথমে এই যে সম্পূর্ণ সংখ্যাটা, এর প্রথম অংশ, এই যে দশমিক আছে না, দশমিক মানে কিন্তু গুণাকার আছে, এগুলি প্রত্যেকটি গুণাকারে আছে। তাহলে এর নিয়ম হচ্ছে এই প্রথমের এইটুকু নেওয়া 1/1, আর শেষের এইটুকু নেওয়া 1/16 দিয়ে বিয়োগ। তাহলে কী হবে 1/1 বিয়োগ 1/16 ভাগে কী হবে, এই প্রত্যেকটির মধ্যে যে গ্যাপ, দেখো 1 আর গুণাকারের 4 আছে, তাহলে এর মধ্যে গ্যাপ কত, 3, 4 আর 7 আছে, 3 গ্যাপ, 7 আর 10 আছে, 3 গ্যাপ, 10 আর 13, 3 গ্যাপ, 13 আর 16 আছে, 3 গ্যাপ। এই যে গ্যাপগুলি আছে না, এই গ্যাপগুলি হবে নিচে, তার মানে 3। তাহলে যোগ করলে কত হবে 1/1, বিয়োগ করলে 1/1 বিয়োগ 1/16, বিয়োগ করলে হবে 16, 16 1 16 বিয়োগ 1 15, 15/16 হলো। আর নিচে 3 আছে, 3-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে দেখো এটা 15/16 হবে, আর এই একটা ওপরে যাবে, 3টা নিচে আসবে, এরকম হবে, কাটাকাটি যাবে, 3 5 15, মানে 5/16। এটাই উত্তর, 5/16। অপশান বি সঠিক উত্তর। এরপরে 75-এরটা দেখো, একটি পরীক্ষায় 8 জন শিক্ষার্থীর গড় নম্বর 51 এবং অন্য 9 জন শিক্ষার্থীর গড় নম্বর 68। এই 17 জন শিক্ষার্থীর গড় নম্বর কত ছিল? তো দেখো প্রথমের লাইনটা দেখো, 8 জন শিক্ষার্থীর গড় নম্বর 51, তাহলে মোট নম্বর কত হবে 8 গুণ 51, তাহলে মোট নম্বর পেয়ে যাব। মোট নম্বর হচ্ছে 408, 8-এর সাথে 51 গুণ করলে 408। এবং অন্য 9 জন শিক্ষার্থীর গড় নম্বর 68, তাহলে 9 জনের মোট কত হবে 9 গুণ 68, 68-এর সাথে 9 গুণ করলে হবে 612। তাহলে এখানে দেখো প্রথমেটা 8 জনের মোট বয়স পেলাম, 8 জনের মোট নম্বর পেলাম 408, আর নিচের হচ্ছে 9 জনের মোট নম্বর পেলাম 612। তাহলে এখানে মোট কতজনের নাম্বার পেলাম, 8 আর 9 17 জন, 17 জনের মোট নাম্বার পেলাম। 8 আর 2 10-এর 0, হাতে থাকলো 1, 1 আর 1 2, 4 আর 6 10, 1020। 17 জনের মোট নম্বর পেলাম 1020। তাহলে গড় নম্বর কত হবে, 1020-কে 17 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো 17 6 102 আর একটা 0, তার মানে 60। গড় নম্বর হচ্ছে 60, এটাই উত্তর, অপশান সি। এরপরে 76-এটা দেখো, এক্স সমান সমান 1/3y এবং ওয়াই সমান সমান 1/2z, তাহলে x:y:z সমান কত? তো দেখো এটাই আছে, তাহলে এই যে 1 আছে ওপরে, এর সঙ্গে ওয়াই যদি গুণ করা হয় তাহলে শুধু ওয়াই হবে। তার মানে এটা কী হবে, এক্স সমান সমান y/3, আর এটা হবে ওয়াই সমান সমান z/2, এটা হবে। তাহলে এক্স আর ওয়াইয়ের মান এখান থেকে পেয়ে যাব। কোনাকুনি যদি গুণ করি তাহলে 3x, আর এদিকে কিছু নেই মানে 1 আছে, মানে শুধু ওয়াই। আর এদিকে হবে, এদিকেও নিচে 1 আছে, 2y সমান শুধু z। তাহলে দেখো x/y সমান হবে 1/3, ওয়াইয়ের সঙ্গে তো কিছু নেই, তার মানে 1 আছে, 1/3। আর y/z এর সঙ্গে কিন্তু 1 আছে, সমান হবে 1/2। তাহলে x:y সমান পেলাম 1:3, y:z সমান পেলাম 1:2, এটা পেয়ে গেলাম। এবার x:y:z এর মান চেয়েছে, তাহলে x:y মানে 1:3, y:z মানে 1:2। আবার সেই আগের নিয়মে আসলাম, এর পাশে কিছু নেই মানে পাশের সংখ্যাটাই হবে, এই ঘরটা ফাঁকা, পাশে 1 আছে, তার মানে এটাও 1 হবে। 1 3 3 2 6, 1:3:6, এটাই উত্তর। তো এটা বেশি করালাম বলে একটু বড় হলো, নাহলে এতটা খাটতে হতো না তোমাদের। এখানে অপশান সি সঠিক উত্তর, 1:3:6। এরপরে 77-এরটা, একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 জন, মোট ছাত্রের সংখ্যা x জন এবং মোট ছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর x%, তাহলে মোট ছাত্রের সংখ্যা কত? তো দেখো একটা স্কুলে কিন্তু সাধারণত ছাত্র আর ছাত্রী দুটো মিলিয়েই থাকে। তো এবার দেখো মোট ছাত্রছাত্রী বলে দিয়েছে 150 সমান,
এটা হচ্ছে মোট। এরপরে ছাত্র আর ছাত্রী মিলিয়ে এই মোট দুটো সমান হবে। তাহলে মোট ছাত্রের সংখ্যা হচ্ছে এক্স, ছাত্র লিখলাম এক্স, যোগ ছাত্রী, ছাত্রীর এখানে কি বলেছে দেখো, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর X%। তাহলে মোট ছাত্রছাত্রী কত ছিল? 150 জন, এর X% হচ্ছে ছাত্রী। তাহলে 150 গুণ X%-এর জন্য একটা 100, এটা হচ্ছে ছাত্রী, এটা হচ্ছে ছাত্র, এটা ছাত্রী, এই দুটো মিলিয়েই তো সম্পূর্ণ একটা স্কুলের ছাত্রছাত্রী থাকে। তাহলে 150 বলা আছে, তাহলে এই দুটো সমান, এই দুটো যোগফল আর এইটা দুটো সমান। তাহলে দেখো এখানে সলিউশন করলে কী হবে, 0 0 কেটে যাবে, 5 2 10, 5 3 15, তার মানে 150 সমান x যোগ 3x/2, এটা পেলাম। তাহলে এটা যদি যোগ করা হয়, নিচে 1 আছে, 150 সমান 2, 2 1 2, 2x যোগ 3x 5x পেলাম। এবার দেখো 5 দিয়ে 130 কাটাকাটি যাবে, 5 30-এ 150, তার মানে x সমান হচ্ছে 30 গুণ 2 60। এক্স আমরা কী ধরেছিলাম? ছাত্র সংখ্যা, এটাই বলা ছিল ছাত্র। উত্তরে আমাদের ছাত্রই চেয়েছে, তাহলে 60ই সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 78-এটা দেখো, একটি দ্রব্য 651 টাকায় বিক্রি করলে 7% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো শতকরার অঙ্ক, 651 টাকায় বিক্রি করলে 7% ক্ষতি হয়, তার মানে আমরা যদি ধরি যে দ্রব্যটা 100 টাকা কিনে নিয়ে আসলে 7% ক্ষতি মানে কত টাকায় বিক্রি করবে? 100 বিয়োগ 7 মানে 93, 93 টাকা বিক্রি করবে। আবার বইয়ে দেখো বলে দিয়েছে দ্রব্যটি 651 টাকা বিক্রি করলে, তার মানে আমাদের এখানে বেরোলো 93, বইয়ে বলে দিচ্ছে 651, তাহলে 93 সমানই 651, একে কত? আর ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য আমরা এখানে 100 ধরলাম, 100 কত? এবার কাটাকাটি যাবে, দেখো 7 দিয়ে যাবে, 93-এর সাথে 7 গুণ করলে 651, তার মানে 7 100 700, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হলো 700 টাকা, অপশান ডি সঠিক উত্তর। এরপরে 79টা দেখো, একটি পণ্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে 20% লাভ হয়, যদি ছাড় 20% হয় তাহলে লাভের হার কত? একটি পণ্যের ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিলে, তার মানে কি? ধার্য মূল্য মানে লেখা আছে বইয়ের জামার ওপর বা যে জিনিসটা তোমরা কেনো তার উপরে যে দামটা লেখা থাকে সেটা ধার্য মূল্য। ধরো একটা জিনিসের লেখা আছে 100 টাকা, তার উপর 10% ছাড় দিল, তার মানে কি? এটা হচ্ছে ধার্য। 10% ছাড় দিল মানে 90 টাকা বিক্রি করলো, কিন্তু 90 টাকা বিক্রি করার পরেও তার 20% লাভ হলো, তাহলে 20% লাভ হয়েছে মানে 120 সমান 90, একে কত? আর ক্রয় মূল্য মানে 100 কত? ক্রয় মূল্য কিন্তু এটার, হ্যাঁ এটা কিন্তু ধার্য মূল্য লিখলাম 100 প্রথমেরটার হিসাবে, 10% ছাড় দিলে 20% লাভ হয়, 10% ছাড় দেওয়ার ফলে 90 হলো, এর ফলে 20% লাভ হচ্ছে, তার মানে কি 120 মান হচ্ছে 90, একে কত? আর এই 120% লাভের হিসাবে 100-র মান কত? তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব 120 গুণ 100, কাটাকাটি করলে 3 4 12, 3 30 90, 2 2 4, 2 5 10, 2 15 30, 75, তাহলে ক্রয় মূল্য পেলাম 75। আর পরের লাইনে কি বলেছে দেখো, যদি ছাড় 20% হয় তবে লাভের পরিমাণ কত? ধার্য মূল্য কত ছিল? 100, এরপর 20% ছাড় দিল, 100 বিয়োগ 20, 20% ছাড় দিয়ে বিক্রি করলো, তার মানে 80, এটাই বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য পেলাম 75, বিক্রয় মূল্য পেলাম 80, তারপরে লাভ চেয়েছে, তাহলে 75 টাকায় জিনিসটা তুমি কিনে নিয়ে আসলে 80 টাকা বিক্রি করলে, লাভ কত হলো? 5 টাকা, 75-এ লাভ হয় 5 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? 5 15 75, 5 3 15, 5 20 100, 20/3 মানে 6.73% লাভ, এটাই উত্তর, অপশন এ। এরপরে দেখো, কিছু মূলধন সরল সুদের হারে 2 বছর এবং 3 বছরে যথাক্রমে 880 টাকা আর 920 টাকা পরিণত হয়। পরিণত হয় মানে কি? সুদ আসল মিলিয়ে 880 টাকা হয় আর 920 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত? তাহলে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবো, মানে 3 বছরের সুদ প্লাস আসল কত টাকা? 920 টাকা, আর 2 বছরের
সুদ প্লাস আসল 880 টাকা। বিয়োগ করলে কী হবে? বিয়োগ করলে এখানেও বিয়োগ হবে, তার মানে আসল আসল কেটে যাবে। 1 বছরের সুদ পেলাম 920 থেকে 880 বিয়োগ করলে 40। 1 বছরের সুদ পেলাম 40। এবার আমরা ওপরের যে কোনো একটা মান ধরে নেব, হয় 3 বছরের সুদ আসলে এত টাকা, অথবা 2 বছরের এই টাকাটা, যে কোনো একটা ধরবো। আমরা এই নিচেরটাই ধরলাম, 2 বছরের সুদ আসল 880। তাহলে 2 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ 40, 2 বছরের সুদ 80 টাকা, 40 গুণ 2 80 টাকা। তাহলে সুদ পেলাম 80। আর আমরা সরল সুদের সূত্র কি জানি? PRT/100। সুদ পেলাম 80 সমান পি মানে হচ্ছে আসল। সুদ আসল যদি 880 টাকা হয় আর সুদ যদি 80 টাকা হয়, তাহলে আসল কত? 880 বিয়োগ 80, তার মানে 800। এটাই সুদ, সরি আসল। তাহলে আসল হলো পি। আর কি হয়েছে দেখো, পরিণত হলো, তবে মূলধনের পরিমাণ কত? মূলধন, তার মানে এটাই চেয়েছে, আর কিছুই বের করতে হবে না। 80 টাকা হচ্ছে সুদ পেলাম, আর মূলধন মানে আসল হচ্ছে 800 টাকা। এটাই উত্তর, 800। 800ই উত্তর এখানে, অপশন ডি সঠিক উত্তর। এরপর 81টা দেখো, কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয়। 4 বছরে দ্বিগুণ হয়, তবে কত বছরের মূলধন একই সুদের হারে 8 গুণ হবে? তাহলে আমরা প্রথমে এটা লিখে নেব, 4 বছরে হয় 2 গুণ, 4 বছরে হয় 2 গুণ। আর একটা কী বলেছে? কত বছরে ওই মূলধন 8 গুণ হবে। তার মানে এটা কিন্তু T1 প্রথম সময়, আর এটা হচ্ছে T2টা বের করতে হবে। T2 বছরে হয় 8 গুণ। এবার দেখো এর যে সূত্রটা, এই অঙ্কগুলো সাধারণত এরকমই থাকে। এই যে ওপরে যে প্রথমে যে লাইনটা বলবে, এই 2 এর সঙ্গে কি করলে 8-এ আসবে? এর পাওয়ার কত দিলে 8-এ আসবে? দেখো 2 এর পাওয়ার যদি 3 দিই, 2 এর কিউ মানে 8 তো, তাহলে পাওয়ার এখানে পেলাম 3, তাহলে 8 হলো, সমান হলো এটার। এবার এর যে সূত্রটা হচ্ছে T2 সমান T1 ইন্টু পাওয়ার। T2টাই বের করতে হবে, সমান T1 প্রথম সময় হচ্ছে 4 ইন্টু পাওয়ার কত পেলাম? 3। 2 এর পাওয়ারে 3 দিলাম, তারপরে এর সমান হলো 8 হলো। তাহলে পাওয়ার হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 3, পাওয়ার 3, তার মানে 3 4 12, 12 বছরে 8 গুণ হবে। এরই উত্তর, এখানে অপশান বি সঠিক উত্তর। এরপরে 82টা দেখো, এ ও বি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 72 দিন, এবং বি আর সি 120 দিনে, আর সি আর এ 90 দিনে। তাহলে একসঙ্গে কত দিনে করবে? তো দেখো, এ প্লাস বি 72 দিনে, বি প্লাস সি 120 দিনে, সি প্লাস এ 90 দিনে। তিনজনা মিলে কত দিনে করবে? তাহলে আমরা যদি এই কটা যোগ করি, এ বি বি সি সি এ, যোগ করলে কী হবে? এখানে একটা এ, এখানেও একটা এ, দুটো এ আছে। আবার বি এখানেও একটা, এখানেও একটা, সি এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটাই দুটো দুটো করে আছে। তাহলে 2 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি সমান 1/72, 1/120, 1/90। এটা পেলাম। আর এই কটা লসাগু হচ্ছে 720। তাহলে 72 10-এ 720, 6-এ আর হচ্ছে 8-এ। এবার দেখো এখানে 2, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? 10 আর 6-এ 16, 16 আর 8-এ 24, 24/720। আর এই 2টা এখানে গুণাকারে ছিল, তার মানে নিচে চলে যাবে। তাহলে দেখো 24, 3-এ 72, 30, 1/60, 1/60 অংশ মানে 60 দিনে। অপশান সি সঠিক উত্তর, 60 দিনে। তো এটাই উত্তর, 60 দিন। এরপরে দেখো 83টা, একটি চৌবাচ্চা এ নল ভর্তি করে 5 ঘন্টায়, আর বি ভর্তি চৌবাচ্চা খালি করে 4 ঘন্টায়। মানে কি, দুটো আলাদা আলাদা কাজ করছে। এ ভর্তি করছে, বি খালি করছে, আলাদা চিহ্ন, তার মানে বিয়োগ হবে। আলাদা হলেই বিয়োগ, একই জিনিস করলে যোগ। যদি দুটোই খালি করতো তাহলেও যোগ হতো, যদি দুটোই ভর্তি করতো তাহলেও যোগ হতো। কিন্তু যখনই
আলাদা কিছু করবে, মানে এ ভর্তি করছে, বি খালি করছে, আলাদা করলে বিয়োগ হয়। তো 1/5 বিয়োগ 1/4, শুধু বিয়োগ করলে উত্তর। 20 লসাগু, 5 4 20, 4 5 20, 1/20, 4টা এখানে আগে যেত। তো 1/20 মানে 20 ঘন্টা। 1/20 অংশটা উল্টে দিলেই সময় পরিবর্তন হয়, 20 ঘন্টা। অপশান সি সঠিক উত্তর। এরপরে দেখো 84টা, 240 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন তার বিপরীত দিকে 3 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে, তবে ট্রেনটার গতিবেগ কত? তো এর জন্য কী নিয়ম? সময় সমান দূরত্ব বাই গতিবেগ। আর এখানে সময় কি বলা আছে দেখো, 10 সেকেন্ড। সময় বলা আছে 10 সেকেন্ড সমান দূরত্ব কি বলা আছে? দূরত্ব বলা আছে দেখো 240 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, দূরত্ব বা দৈর্ঘ্য 240 বাই গতিবেগ। গতিবেগটা এখানে বুঝতে হবে যে দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন তার বিপরীত দিকে, বিপরীত দিকে মানে কি, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন আর একটা ব্যক্তি তার বিপরীত দিকে যাচ্ছে, মানে ব্যক্তিটা ধরো, ব্যক্তিটা এই দিকে যাচ্ছে, ট্রেনটা এদিকে যাচ্ছে আর ব্যক্তিটা এদিকে যাচ্ছে বিপরীত দিকে, বিপরীত দিক হলেই যোগ হয়। তাহলে একটা গতিবেগ দেখো বলেছে 3 কিমি প্রতি ঘন্টা, আর একটা যদি আমরা এক্স ধরি তাহলে উত্তর হয়ে গেল। আমাদের উত্তর এটাই চেয়েছে যে ট্রেনটার গতিবেগ কত। এই 3টা হচ্ছে ব্যক্তির গতিবেগ আর ট্রেনটার গতিবেগ এক্স ধরলাম, বিপরীত দিকে যাচ্ছে। এবার দেখো এগুলি সেকেন্ডে আছে, এটা আছে মিটারে, আর এটা আছে কিমি পার আওয়ারে। তার মানে এই দুটো সমান করতে হবে, আর সমান করতে গেলে কী করব, 5/18 অথবা 18/5, এই দুটোতেই হয়। তাহলে উপরে গেল 18, নিচে হলো 5, তাহলে এবার সমান হয়ে গেল। এবার এই শূন্য কেটে গেল, আর এখানে কিছু কাটবে না। তাহলে দেখো 24 গুণ 18, 24-এর সাথে 18 গুণ করলে হবে 432 সমান, এটা গুণ আকারে আছে 3 5 15 যোগ 5 গুণ এক্স, 5x। তাহলে 432 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে আমরা পাবো 417 সমান 5x। তাহলে x সমান কী হবে, 5 দিয়ে ভাগ যাবে, 417। তো এখানে হবে 5 8 40, 17, 5 3 15, 5 4 20, 83.4, 83.4ই সঠিক উত্তর হবে। অপশান সি সঠিক উত্তর। এরপর 85টা, একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিমি যায় 4 ঘন্টায় এবং প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে 12 ঘন্টায়, তবে স্রোতের বেগ কত? তো দেখো অনুকূলে 18 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে বেগ কত হবে? অনুকূলে 4 ঘন্টায় যায় 18 কিমি, 1 ঘন্টায় কত যাবে? 18/4, 4 মানে 4 4 16, 4 5 20, 4.5 কিমি পার আওয়ার, 4.5 কিমি যাচ্ছে প্রতি ঘন্টায়। এটা পেলাম অনুকূল, তাহলে অনুকূলের জায়গায় বসিয়ে দিলাম 4.5। প্রতিকূল, প্রতিকূলে দেখো বলা আছে এখানে স্রোতের প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসছে, তার মানে কি 18 কিমি যাচ্ছে, তার মানে তো অবশ্যই 18 কিমি ফিরে আসবে, সময় বেশি লাগবে কিন্তু 18 কিমি তো ফিরে আসবে। তাহলে স্রোতের প্রতিকূলে 18 কিমি ফিরে আসে 12 ঘন্টায়, তাহলে 12 ঘন্টায় আসছে 18 কিমি, 1 ঘন্টায় কত আসবে? 18/12, 6 2 12, 6 3 18, 3/2 মানে 1.5 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলের গতিবেগ পেলাম 4.5, প্রতিকূলের গতিবেগ পেলাম 1.5 বা 1.5। তাহলে স্রোত চেয়েছে, স্রোত সমান আমরা কি জানি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। 4.5 থেকে যদি 1.5 বিয়োগ করি তাহলে আমরা পাবো 3/2, 3/2 মানে 1.5, এটাই উত্তর 1.5। অপশান বি সঠিক উত্তর। এরপরে 86টা, 2 সংকর ধাতু এ ও বি তে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 আর 7:11। এ ও বি ধাতু দুটি সমপরিমাণ মেশালে নতুন ধাতুতে সোনা ও তামার অনুপাত কত হবে? তো দেখো দুটো অনুপাত দুটো আলাদা সংকর ধাতু। এই যে প্রথমে তো 7 আর 2 আছে, এর মানে কি এই 7টা হচ্ছে সোনা, 2টা হচ্ছে তামা। পরের মিশ্রণে 7টা হচ্ছে সোনা, 11টা হচ্ছে তামা। এবার দুটোকে মেশানোর ফলে নতুন যে মিশ্রণ হচ্ছে সেখানে সোনা আর তামার অনুপাত চাইছে এখানে। তো দেখো প্রথমের মিশ্রণটায় সোনা কতটা আছে? 7, কতর মধ্যে? 7 যোগ 2 9, 9-এর মধ্যে 7 ভাগ আছে সোনা,
ইস টু, পরেরটায় সোনা কত আছে, সরি, এই যে 7:2, তার মানে কি 9 ভাগ, 9 ভাগের মধ্যে 7 ভাগ আছে হচ্ছে সোনা আর 2 ভাগ আছে তামা। তাহলে এটা তো সোনা লিখলাম, তামাটা কত হবে তাহলে 2/9। প্রথমেটা হচ্ছে সোনা, দ্বিতীয়টা হচ্ছে তামা। যোগ যোগ করতে বলেছে, মেশাতে বলেছে। পরের মিশ্রণটা দেখো, এই 7টা হচ্ছে সোনা, 11টা হচ্ছে তামা। কতর মধ্যে 7 যোগ 11 18, 18-র মধ্যে 7 হচ্ছে সোনা, 18-র মধ্যে 11 হচ্ছে তামা। এই দুটো যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। তো দেখো 9 আর 18-র লসাগু হচ্ছে 18, 9 2 18, 2 7 14, 14 যোগ 7 ইস টু, এখানেও 18, 9 2 18, 2 2 4 যোগ 11। তাহলে এই নিচের 18 18 কেটে গেল, 14 আর 7 21, 4 আর 11 15, 21:15। এবার এটাকে কাটাকাটি যাবে, 3 7 21, 3 5 15, 7:5। এটাই উত্তর, 7:5। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 87টা দেখো, এ ও বি এর বয়সের অনুপাত 5:x। এ এর বয়স সি এর বয়সের থেকে 18 বছর কম এবং 9 বছর পরে সি এর বয়স হবে 47 বছর। এই লাইনটাই তোমাদের ভালো করে বুঝতে হবে। 9 বছর আগে সি এর বয়স হবে 47 বছর, 9 বছর পরে, সরি, 9 বছর পরে যদি 47 হয় তাহলে বর্তমানে কত হবে, এই 47 থেকে 9 বছর কম হবে। তাহলে 47 থেকে 9 যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমরা সি এর বয়স পেয়ে যাব। 3জন আছে, এ বি সি, এর মধ্যে সি বলেছে 9 বছর পরের বয়স হবে 47, তাহলে বর্তমানে কত হবে, বর্তমানে 47 বিয়োগ 9, তাহলে 47 বিয়োগ 9 করলে আমরা পাবো 38। বর্তমানে সি এর বয়স পেলাম 38। এবার দেখো প্রথমে লাইনে আবার আসো, এ এর বয়স সি এর বয়সের থেকে 18 বছর কম, এ এর বয়স সি এর থেকে 18 বছর কম, তার মানে সি এর হচ্ছে 38, তাহলে এর কত হবে 38 বিয়োগ 18, তার মানে 20। এর বয়স পেলাম 20, সি এর বয়সে পেলাম 38। আর এখানে আরও বলে দিয়েছে দেখো, এ এর বয়স সি এর বয়সের থেকে 18 বছর কম, 9 বছর পরে সি এর বয়স হবে 47। যদি এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান হয়, এ আর বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান, তার মানে কি বিকে এমন একটা সংখ্যা ধরতে হবে যেন বি থেকে এ বিয়োগ করলে 38 হয়। তাহলে আমরা দেখো 38 আর 20 যোগ করলে কত হবে 58। এবার আমাদের এটা মিলে যাচ্ছে। কীভাবে মিলছে, বইয়ে বলেছে এ আর বি এর পার্থক্য সি এর বয়সের সমান, তাহলে এ আর বি এর পার্থক্য কত হবে 58 বিয়োগ 20, 38। এটাই আবার সি, তার মানে তো মিলে গেল, এ আর বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান, মিলে গেল। এবার দেখো এ আর বি এর বয়সের অনুপাত বলছে 5:x, তবে এক্সের মান কত, এই যে অনুপাত বলেছে 5:x, তাহলে আসলে আমরা এখানে কী কী পেলাম 20, 58, 38, এর মধ্যে বলে দিয়েছে 5:x। তাহলে এই এক্সের মানটা কী, তাহলে দেখো 5 সমান যদি 20 হয় এক্স সমান কী, এটাই তো চেয়েছে। তো এবার দেখো 5-এর সাথে 4 গুণ করার ফলেই তো 20 আসলো, গুণ 4, তার মানে এক্সের সঙ্গে অবশ্যই 4 গুণ হবে, তারপরেই 58 আসবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটা, এক্স গুণ 4 সমান 58 লিখতে পারি, কারণ এখানে তো গুণ আকারে আছে, এখানে কি আছে 5 গুণ 4 সমান 20, এটা যদি এখানে হয় তাহলে এখানেও অবশ্যই এটাই হবে, কারণ এই দুটো অনুপাত বলা আছে 4 গুণ এক্স সমান 58। তাহলে এক্স সমান কত হবে 58/4, কাটাকাটি করলে দেখো এখানে 4 14 56, 57 58, 4 5 20, 14.5, এটাই উত্তর 14.5। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এরপর 88, 101 প্লাস 102 প্লাস 103 এভাবে পরপর 200 পর্যন্ত এর মান কত, মানে যোগফল কত। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন প্রথম আর শেষ সংখ্যাটা দেওয়া থাকবে, এর জন্য একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে এটা, এস এন সমান n/2 ব্র্যাকেটে এ প্লাস এল। তো এগুলো মানে কি, এন মানে হচ্ছে মোট কতগুলি সংখ্যা, এ মানে হচ্ছে প্রথম সংখ্যা, এল মানে হচ্ছে লাস্ট সংখ্যা বা শেষ সংখ্যা। তো এখানে মোট কতগুলি সংখ্যা আছে আর এটার মানে যোগ, এন মানে কতগুলি সংখ্যা,
দেখো 101, 102, 103 এভাবে মোট 200 পর্যন্ত গেছে। তাহলে মোট সংখ্যা এখানে আছে 100টি। 101 থেকে 200 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 100টি। তাহলে এনের জায়গায় লিখলাম 100 বাই 2 আছে। এ মানে হচ্ছে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা এখানে আছে 101। এল মানে হচ্ছে লাস্ট সংখ্যা, লাস্ট সংখ্যা কত? 200। তাহলে 200 যোগ করলাম। তাহলে এটা তো কাটাকাটি যাবে 2 50-এ SN। তার মানে এখানে কী হবে? 50 গুণ 101 আর 200 যোগ করলে হবে 301। তাহলে 50-এর সাথে 301 যদি গুণ করা হয় তাহলে আমরা এখানে কী পাবো? 5 1-এ 5, 0, 5 3-এ 15 আর লাস্টে একটা 0। এটা পাবো 15,050। তো এটাই উত্তর, যোগফল হচ্ছে 15,050, অপশন সি। এরপরে 89-এরটা, একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর 3/5 ছাত্রী, বাকিরা ছাত্র। যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ স্কুলে অনুপস্থিত থাকে তবে মোট শিক্ষার্থীর কত অংশ শিক্ষার্থী স্কুলে উপস্থিত ছিল? তাহলে আমরা এই যে প্রত্যেকটি ভগ্নাংশ আছে 3/5, 2/9, 1/4, এই নিচে যে সংখ্যাগুলি আছে 5, 9, 4, এগুলি লসাগু নিয়ে এমন একটা সংখ্যা নিই যাতে প্রত্যেকটিতে ভাগ যায়, তাহলে একটু সংখ্যাটা বড় হয়ে যাবে এবং গুণ ভাগ করতে সুবিধা হবে। তো 5, 9 আর 4-এর লসাগু হচ্ছে 180। আমরা ধরলাম স্কুলে মোট শিক্ষার্থী আছে 180। 180 কীভাবে ধরলাম? এই 4, 9, 5 এই কটার লসাগু 180 ধরলাম। এবারে দেখো বইয়ে কী বলছে, একটি শ্রেণীতে মোট শিক্ষার্থী 3/5 ছাত্রী। তাহলে ছাত্রী কত হবে? ছাত্রী আর হচ্ছে ছাত্র। মোট শিক্ষার্থী 3/5 মানে 180 হচ্ছে মোট, 180-র 3/5 এটা ছাত্রী। তাহলে 5 দিয়ে কাটলে দেখো 5 3-এ 15, 5 6 30, 36 গুণ 3, 108। মোট শিক্ষার্থী 180 জন, তার মধ্যে 108 জন হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্র কত হবে? 180 বিয়োগ 108 মানে 72। ছাত্রী পেলাম 108, ছাত্র পেলাম 72। পরের লাইনে কী বলছে দেখো, যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ স্কুলে অনুপস্থিত থাকে তাহলে কত শতাংশ উপস্থিত ছিল? তো এখানে যে 2/9 অংশ, 1/4 অংশ এগুলি দিয়েছে সেটা হচ্ছে অনুপস্থিত, উত্তর আমাদের হচ্ছে উপস্থিত। তাহলে এই ছাত্রীদের মধ্যে যদি 2/9 অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত কতজন আছে? 9 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে অনুপস্থিত, তাহলে 9 ভাগের মধ্যে বাকি 7 ভাগ এটাই তো উপস্থিত থাকবে। তাহলে দেখো মোট ছাত্রী আছে 108 জন, তাহলে উপস্থিত কতজন হবে? 108 গুণ 7/9, 2/9 ভাগ ছিল অনুপস্থিত, তাহলে বাকি যেটা থাকবে সেটাই তো উপস্থিত থাকবে, তাহলে 7/9 হলো। ছাত্রদের মধ্যে 1/4 অংশ অনুপস্থিত, তাহলে উপস্থিত কতজন? 4 ভাগের মধ্যে 1 ভাগ অনুপস্থিত, তাহলে 4 ভাগের মধ্যে বাকি যেটা 3 ভাগ থাকছে সেটাই তো উপস্থিত, তাহলে 72 গুণ 3/4 এটা উপস্থিত। এবার দেখো 9, 9 12 108, তাহলে 7 12 84, 108 জন ছাত্রীর মধ্যে 84 জন উপস্থিত। 4 দিয়ে 4 18 72, 3 18 54, 72 জন ছাত্রের মধ্যে 54 জন উপস্থিত। এবার আমাদের উত্তর কী চেয়েছে, তবে মোট শিক্ষার্থীর কত অংশ শিক্ষার্থী স্কুলে উপস্থিত আছে? তাহলে আমাদের মোট শিক্ষার্থী কত ধরেছিলাম? 180, 180। আর বলে উত্তরে চেয়েছে মোট শিক্ষার্থীর কত অংশ, অংশ ধরলাম তার মানে কি আমরা 1/x ধরলাম, অংশ বলেছে 1/x ধরলাম। কত অংশ উপস্থিত ছিল? তাহলে উপস্থিত ছিল কতজন? ছাত্রীদের মধ্যে ছিল 84 জন, ছাত্রদের মধ্যে 54 জন, মোট ছিল কতজন? 4 আর 4 8, 8 আর 5 13, 138 জন, 138 জন উপস্থিত ছিল। মোট শিক্ষার্থী 180 জন, এর কত অংশ তার জন্য 1/x দিলাম, আর 138 জন ছিল, তাহলে দেখো 1/x সমান হবে 138/180। এবার এটা কাটাকাটি যাবে, 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 2 12, 6 3 18, আর 6 3 80, 23/30 এটাই উত্তর, 23/30, অপশন এ সঠিক উত্তর। এরপরে 90-এরটা, রাম তার সম্পত্তির 1/3 অংশ তার স্ত্রীকে, বাকি সম্পত্তির 3/5 অংশ তার কন্যাকে দেয়, সে তার বাকি সম্পত্তি তার পুত্রকে দেয় যা 6,400 টাকার সমান, তবে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? তো এই আগেরটার মতনই
এই যে অংশগুলি আছে এটাকে এই নিচের হরগুলি, এগুলি লসাগু নিয়ে এমন সংখ্যা নেব যেন গুণ করতে বা ভাগ করতে সুবিধা হয়। তাহলে 3 আর 5-এর লসাগু 15। 15 হলো মানে এমন নয় যে 15ই নিতে হবে, আমরা যদি 30 নিই তাও হবে, 45 নিলেও হবে, 60 নিলেও হবে, কিন্তু লসাগু যেন থাকে, মানে প্রত্যেকের সাথে ভাগ যায়। তাহলে আমরা এখানে ধরলাম তার মোট সম্পত্তি হচ্ছে 30। 30-এর মধ্যে তার স্ত্রীকে দিয়েছে 1/3, তাহলে স্ত্রী কতটা পেল? 30 গুণ 1/3, তার মানে 10। বাকি থাকলো কতটা? 30-এর মধ্যে 10 ভাগ চলে গেল, বাকি থাকলো 20। বাকি সম্পত্তির 3-এর 5 অংশ কন্যা, তো এই যে 20টা, এর মধ্যে 3-এর 5 অংশ কন্যা পাচ্ছে। 5 4 20, 4 3 12। বাকি ছিল 20, এটা কন্যা পেল। বাকি ছিল 20, তার মধ্যে 12 পেল কন্যা। তাহলে এখন বাকি থাকছে কত? 20-এর মধ্যে 12 চলে গেল, বাকি থাকলো 8। এই বাকি থাকছে 8টা, এর মানই বলে দিয়েছে দেখো, সে তার বাকি সম্পত্তি তার পুত্রকে দিল, যা 6400 টাকার সমান। এই যে 8, এটাই 6400 সমান। তাহলে 8 সমান 6400। একে কত? উত্তরে আমাদের চেয়েছে তার সম্পূর্ণ মূল্য কত সম্পত্তির। মোট আমরা ধরেছিলাম কত? সম্পূর্ণ 30। তাহলে 30-এর মানটা বের করতে হবে। 8 গুণ 30, তাহলে 8 8 64, 800 হলো। 800 গুণ 30 মানে 24,000। তার মোট সম্পত্তি ছিল 24,000, বেরিয়ে গেল। এটাই উত্তর, অপশন সি। এরপর 91-এরটা, অঞ্জলি 22,500 টাকা 2 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে ধার নেয়, আর সেদিনই সে পুরো টাকাটা অশোককে একই সময়ের জন্য বার্ষিক একই চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেয়। তবে অঞ্জলির মোট লাভ কত? মানে অঞ্জলি একজনের কাছ থেকে সরল সুদের টাকাটা নিল, সেই টাকাটা অন্য একজনকে আবার দিয়ে দিল, অশোককে দিল চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে এর মানে অঞ্জলির লাভ কত হলো? তো দেখো, প্রথমে নিল সরল সুদে, তার মানে এখানে সুদটা কত হবে? অঞ্জলি, এটা ভালো করে বুঝতে হবে তোমাদের, অঞ্জলি। তাহলে সুদটা কত হবে? আসল হচ্ছে 22,500, সুদের হার 6 ইন্টু টাইম বাই 2, 100। এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 225 গুণ 6 গুণ 2, আমরা এখানে পাবো 2700, 2700। এটা হচ্ছে সরল সুদ। আর এই অঞ্জলি আবার দিল কাকে? অশোককে। অশোক, এটা কীভাবে দিল? জটিল সুদে। তো দেখো, মানে কি, এই টাকা এই সময় এই সুদের হার একইভাবে জটিল সুদে দিয়ে দিল। তাহলে জটিল সুদে করার নিয়ম কি? এই পার্সেন্টের হিসাবে সম্পূর্ণ কাজ হবে। 6%, 6% মানে কি? 6/100। 2 দিয়ে কাটলে 2 3 6, 2 50 100। নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল, উপরে যেটা থাকে সেটা হচ্ছে সুদ। তাহলে আসল পেলাম, সুদ পেলাম, তাহলে সুদ যোগ আসল মানে সুদ আসল কত হবে? 50 যোগ 3, 53। এবার আমরা অনুপাতের মতো লিখব, এখানে লিখব আসল, এখানে লিখব সুদ যোগ আসল। আসল হচ্ছে 50, সুদ আসল হচ্ছে 53। কত বছর সময় বলেছে? 2 বছর। 2 বছর বললে পাওয়ারে 2 হবে, যদি 3 বছর বলতে পাওয়ারে 3, 4 বছর বললে পাওয়ারে 4, এরকম হতো। তো দেখো 50-এর স্কোয়ার কত হবে? 2500। আর 53-এর স্কোয়ার কত হবে? 2809। তাহলে এবার দেখো এখানে সুদ কত পেলাম? আসল হচ্ছে 2500 আর সুদ আসল মিলিয়ে হচ্ছে 2809। তাহলে সুদ হবে, এই সুদ আসল থেকে আসল বিয়োগ করলে মানে 2809 থেকে 2500 বিয়োগ করলে যেটা পাবো সেটাই সুদ। তাহলে 309, এটা হচ্ছে সুদ। এবার বইয়ের দিকে আসো, আসল আমাদের কত ছিল? 22,500। এখানে আমাদের অনুপাতের হিসাবে আসল কত আসলো? 2500। তাহলে 2500 সমানই হচ্ছে 22,500। একে কত? এখানেও সুদটা বের করতে হবে, 309। 309, এই দুটো শূন্য কেটে গেল, 25 9 225। তাহলে 309-এর সাথে 9 গুণ করলে আমরা পাবো 2781। এবার দেখো বইয়ে দিয়ে কী চেয়েছে উত্তরে, ধার দিলে তবে অঞ্জলির কত লাভ বা ক্ষতি হলো। তাহলে দেখো, অঞ্জলি 22,500 টাকা নিলে একজনের কাছ থেকে, তার সুদ হলো
তাকে সুদ দিতে হতো 2700 টাকা, কিন্তু সে চালাকি করে এই 22,500 টাকাটা অশোককে দিয়ে দিল জটিল সুদে 2 বছরের জন্য, মানে একই সময়ের জন্য একই সুদের হারে। অশোকের কাছ থেকে সে পেল 2781 টাকা। এই 2781 টাকার মধ্যে 2700 টাকা তো দিতে হবে যার কাছ থেকে টাকা নিয়েছিল। তাহলে এই অঞ্জলির লাভ কত হলো? 2781 বিয়োগ 2700, তাহলে 81 টাকা অঞ্জলির লাভ হয়ে গেল। তো এটা একটু বড় হয়ে গেল, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা দেখো। 4 বছর আগে এ ও বি এর গড় বয়স ছিল 18 বছর, বর্তমানে এ বি ও সি এর গড় বয়স 24। 4 বছর পরে সি এর বয়স কত হবে? তো এটা কিন্তু 4 বছর আগের বয়স বলা আছে। 4 বছর আগে এ আর বি এর গড় বয়স 18, তাহলে বর্তমানে কত হবে? দেখো 4 বছর আগে এ আর বি এর মোট কত হবে? মোট হবে 18 গুণ 2, 18 গুণ 2 মানে 36। এটা কিন্তু 4 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে এ আর বি এদের মোট কত হবে? 36 যোগ এ এরও 4 বছর বাড়ছে, বি এরও 4 বছর বাড়ছে, তার মানে কি মোট 8 বছর বাড়লো। মোট 8 বছর বাড়লো। 4 বছর আগে এ আর বি এর গড় বয়স ছিল 18, তাহলে 4 বছর আগে এ আর বি এর মোট হলো 36। বর্তমানে যদি আসতে চাই তাহলে তো এরকম নয় যে শুধু এ এর বয়সে 4 বছর বাড়ছে, বি এরও তো 4 বাড়ছে, তাহলে এরও 4 বাড়ালাম, বি এরও 4 বাড়ালাম, মোট বাড়লো কত? 8। তাহলে 36 যোগ 8 44। বর্তমানে এ আর বি এর মোট পেলাম 44, আর বর্তমানে বলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, তিনজনের গড় হচ্ছে 24। তাহলে মোট কত হবে? 24 গুণ 3 72। তো দেখো বর্তমানে এ বি সি এর মোট বয়স 72, আর বর্তমানে এ আর বি এর বয়স মোট বয়স 44। তাহলে বর্তমানে সি এর বয়স কত হবে? 72 বিয়োগ 44, এটা হবে। তাহলে 72 থেকে 44 যদি বিয়োগ করি তাহলে আমরা 28। এটা পেলাম কিসের? বর্তমানে সি এর বয়স। উত্তরে আমাদের চেয়েছে 4 বছর পরে সি এর বয়স কত হবে। তো বর্তমানে ধরো তোমার বয়স 28, 4 বছর পরে কত হবে? 28 যোগ 4 32। 4 বছর পরে হবে 28 যোগ 4 32। 32 সঠিক উত্তর, অপশন বি। এরপরে 93টা দেখো। 15% ছাড় পাওয়ার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য 12,325 টাকা। তো দেখো একটা চেয়ার তুমি কিনতে গেলে চেয়ারের গায়ে লেখা আছে 100 টাকা দাম, মানে ধার্য মূল্য 100 টাকা। এরপরে 15% ছাড় দিল, তাহলে ছাড় পাওয়ার পরে হলো 15% ছাড় মানে 85 টাকা, 100 বিয়োগ 15 85, এই 85 টাকা। 85 টাকা ছাড় পাওয়ার পরে একটি চেয়ারের বিক্রয় মূল্য 12,325। তার মানে কি এই 85-র মানই তো 12,325, 325। আর বলেছে যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হয়। ধার্য মূল্যের 50%, তার মানে কি আমাদের আগে ধার্য মূল্যটা বের করতে হবে। ধার্য মূল্য বা যে দামটা লেখা ছিল সেটা কত ছিল, তার 50% হবে। তাহলে ধার্য মূল্য আমাদের কত? 100। একে কত? 100 কত? ধার্য মূল্য বেরিয়ে যাবে তাহলে। এবার এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে এখান থেকে পাবে 14,500। এটা হচ্ছে ধার্য মূল্য, মানে একটা চেয়ার কিনতে গেল, চেয়ারের গায়ে লেখা আছে 14,500 টাকা দাম। এবার পরের লাইনে বলেছে যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50%, ধার্য মূল্য 14,500, 14,500 এর 50%, 50/100, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব 0, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 20 আর 2 22, 7, 7,250। এটা হচ্ছে চেয়ারটার ক্রয় মূল্য। ক্রয় মূল্য। এবার উত্তর কী চেয়েছে দেখো। তবে চেয়ারের ক্রয় মূল্য কত, এটাই চেয়েছে 7,250, এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপর 94টা। চঞ্চল তার গাড়ি 30 কিমি প্রতি ঘন্টা বেগে চালালে তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছে এবং 40 কিমি বেগে পেলে 3 মিনিট আগে পৌঁছে যায়, তবে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তো দেখো দূরত্ব আমরা যদি এক্স ধরি, আমরা কি জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ।
তাহলে দূরত্ব ধরলাম এক্স, গতিবেগ কত 30 কিমি। আর একটা আছে দূরত্ব ধরলাম এক্স, গতিবেগ 40 কিমি। এই যে 30 কিমি বেগে গেলে অফিসে যেতে 5 মিনিট দেরিতে পৌঁছে। দেরিতে পৌঁছে মানে কি, সঠিক সময় আসতে গেলে কী করতে হবে, 5 মিনিট কমিয়ে দিতে হবে। 5 মিনিট কমিয়ে দিলাম, বিয়োগ 5, এটা কিমি পার আওয়ার আছে তাই এটা ঘন্টায় করব, 5/60। আর এই 40 কিমি বেগে গেলে 3 মিনিট আগে পৌঁছিয়ে যায়। তাহলে এটা যদি সঠিক সময় করতে যাই, 10টার সময় ধরে অফিসে যাওয়ার টাইম, 9:55 পৌঁছে গেলে, 9:57 পৌঁছে গেলে, তাহলে 3 মিনিট আগে গেলে, তাহলে সঠিক সময় গেলে কী করতে হবে, আরও 3 মিনিট পরে যেতে হবে, তার মানে যোগ করতে হবে 3/60। এই দুটো সমান, এটা সঠিক সময়। মানে এই বেগে গেলে 5 মিনিট কমাতে হবে, তাহলে সঠিক সময় আসবে। আর এই বেগটায় গেলে 3 মিনিট পরে যেতে হবে, মানে যোগ করতে হবে, তাহলে সঠিক সময়। তাহলে দেখো x/30 বিয়োগ x/40 সমান 3/60 যোগ 5/60। এটা পেলাম। 30 আর 40-এর লসাগু হচ্ছে 120। 30 4-এ 120, 4x বিয়োগ 40 3-এ 120, 3x সমান 3-এর 5-এ 8/60। তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x/120 সমান 8/60। 60 2 120, x সমান আমরা পেলাম 16। এক্স আমরা কী ধরেছিলাম, দূরত্ব। দূরত্ব হচ্ছে 16, অপশন বি সঠিক উত্তর। এরপরে 95-এরটা, 400 ও 500-এর মধ্যে সংখ্যাগুলির যোগফল কত হবে, যেগুলিকে 8, 12 ও 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তো দেখো এর জন্য কী করতে হবে, প্রথমেই 8, 12 আর 16 এর লসাগু করব। 4 দিয়ে কাটলে 4 2 8, 4 3 12, 4 4 16। 2 দিয়ে গেলে 2 1 2, 3 2 দিয়ে 4। লসাগু কত হলো, 3 2 3 6, 6 দিয়ে 12, 12 4 48। 48 পেলাম লসাগু। এবার কি বলেছে, এই সংখ্যাটা 48 দিয়ে ভাগ করতে হবে। আর 400 আর 500-এর মধ্যে, 400 থেকে 500-এর মধ্যে। এবার দেখো 48-কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 432। আর 10 দিয়ে করলে পাবো 480। এই দুটো সংখ্যা পাবো। 11 দিয়ে করলে 500-এর উপরে চলে যাবে। তার মানে 400 থেকে 500-এর মধ্যে এই দুটো সংখ্যা আছে, যেটা 48 দিয়ে ভাগ যাবে। মানে এই 48 দিয়ে ভাগ যাবে মানে কি, 8, 12, 16 এই প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে। কিন্তু ভাগ যাবে তো বলেনি, উত্তরে বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে এই 432 যদি ভাগ চলে যায়, এর সাথে যদি আরও 5 বেশি থাকতো, 480-এর সাথে যদি আরও 5 বেশি থাকতো, তাহলে কিন্তু 5 অবশিষ্ট থাকতো। তো এর সঙ্গে 5 যোগ করে দিলাম, এর সঙ্গে 5 যোগ করে দিলাম, তাহলে এই সংখ্যা 48 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে 5 আর 2 7, 3 4, এদিকে 5 8 4। এই দুটি সংখ্যা 437 485, এই দুটি সংখ্যাকে 8, 12, 16 এই তিনটে দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তো দেখো 437 আর 485 যোগ করব, কারণ সংখ্যা দুটির যোগফলই চেয়েছে, মানে সংখ্যাগুলির। তো এটা যোগ করলে আমরা পাবো 922। তার মানে যোগফল হচ্ছে 922, এটাই চেয়েছে। দেখো অপশন সি সঠিক উত্তর, 922। দুটি সংখ্যার অনুপাত 19:11, আর সংখ্যা দুটির একটি অন্যটির থেকে 40 বেশি। মানে কি, এই যে অনুপাত, সংখ্যা দুটির অনুপাত একটি থেকে অপরটি 40 বেশি, তাহলে অনুপাতের হিসাবে বেশি কত, 19 থেকে 11-এর পার্থক্য হচ্ছে 8, তার মানে 8 বেশি। 8-এর মানই বলে দেওয়া আছে 40। একে কত, উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে এই যে অনুপাত দুটি আছে এদের যোগফল কত, অনুপাতের হিসেবে যোগফল হচ্ছে 19 যোগ 11, 30। তাহলে 30-এর মানটা বের করতে হবে। 30 সমান কত, 8 এদিকে 30, 8 5 40, মানে 5 গুণ 30 150। সংখ্যা দুটির যোগফল আমরা পেয়ে গেলাম 150। এটাই উত্তর, অপশন বি। একজন দোকানদার 14.50 টাকা প্রতি কেজির 90 কেজি চিনির সাথে 18 টাকা প্রতি কেজির 110 কেজি চিনি মিশিয়ে মিশ্রিত চিনি প্রতি কেজি কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে। তো দেখো মোট মিশ্রিত করছে কতটা চিনি, 90 কেজি মিশ্রিত করছে, 90 কেজি মিশ্রিত করছে 14.50 টাকা প্রতি কেজি দরে। মানে চিনি আছে 90 কেজি, আর প্রত্যেক কেজির দাম হচ্ছে 14.50 টাকা, 14.5 টাকা।
তাহলে মোট কত টাকা এখানে? এখানে মোট হচ্ছে 1305 টাকা। পরে বলেছে 18 টাকা প্রতি কেজির 110 কেজি মেশালো, তার মানে 110 কেজি মেশালো, প্রতি কেজির দাম হচ্ছে 18 টাকা। তাহলে কত টাকা যাবে? 110 গুণ 18, 1980 টাকা। তাহলে মোট কত কেজি গেল? প্রথমে 90 কেজি গেল 14.5 টাকা প্রতি কেজি দামের, পরে 110 কেজি গেল 18 টাকা প্রতি কেজি দামের। তাহলে মোট এখানে কত কেজি গেল? 90 যোগ 110 মানে 200 কেজি গেল। 200 কেজি চিনির দাম হচ্ছে, এদিকে যোগ করলে হবে 5, 8, 3285। 200 কেজির দাম 3285। 1 কেজির দাম কত? 3285 বাই 200। তো এখান থেকে আমরা পাবো কাটাকাটি করলে 657 বাই 40, এটা হচ্ছে ক্রয় মূল্য। কাটাকাটিটা তোমরা করে নেবে, এটা কিন্তু ক্রয় মূল্য। 200 কেজির দাম হচ্ছে 3285 টাকা, এটা হচ্ছে প্রতি কেজির ক্রয় মূল্য। এবার পরের লাইনে বলেছে মিশ্রিত চিনি কত টাকা বিক্রি করলে